বিনিময় মানে আমি আপনাকে কিছু দেব আর আপনার কাছ থেকে কিছু নেব, এমনই এক চুক্তি হয়েছে বাংলা সিনেমায়, যার নাম সাফটা। এই সাফটা চুক্তির মাধ্যমে কলকাতা থেকে একটা ছবি আসছে বাংলাদেশে, আর বাংলাদেশ থেকে একটা ছবি যাচ্ছে কলকাতায়। যদিও এই আদান প্রদান নিয়ে রয়েছে নানা বিতর্ক। সম্প্রতি একটা অভিযোগ এসেছে যে কলকাতা থেকে যে ছবিটা বাংলাদেশে আসছে সেটি প্রায় নতুন, কিন্তু বাংলাদেশ থেকে যে ছবিটা কলকাতায় যাচ্ছে সেটি প্রায় বছর খানেক পুরনো। এসব নিয়ে আজ আমরা কথা বলবো আমাদের আজকের সৃজনে। আর আমাদের মাঝে আজ সৃজনে উপস্থিত রয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর এবং চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন মিশা ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, বর্তমানের সংকটের অবস্থায় কি এখনো কি ভালো থাকা যাচ্ছে? না ঠিক আছে, মানে এখন হ্যাঁ আমাদের চেহারা দেখে বোঝা যায়। আমার বন্ধু শরীখার আমরা রাস্তায় ছিলাম, অনেকদিন আন্দোলন করে গেছি, এবং একটি বিষয়ে আমরা শান্তি, সেটা হচ্ছে যে আমরা সরকারকে বোঝাতে পেরেছি যে জিনিসটা ঠিক হচ্ছে না, যেটা আপনাদের করা উচিত ছিল এটা আমরা রাস্তায় নেমে করেছি। সরকারের নিয়ম নীতিকে মানার জন্য মন্ত্রণালয় আছেন এবং সচিব মহোদয় আছেন, তারা মানবে। এটা নিয়মের কেউ তোয়াক্কা না করে বিশেষ একটা গোত্র ইচ্ছা মতো কাজ করে যাচ্ছিল, এটা আমরা প্রতিবাদ করলাম এবং তারা বুঝতে পেরেছেন এবং মেনে নিয়েছেন। আচ্ছা, শুরুতে সাফটা চুক্তি নিয়ে যেটা বললাম, আমার মনে হয় আপনি আমার সাথে এগ্রি করবেন বিষয়টাতে। তবে তারপরও আমি সাফটা চুক্তির বিষয়টা আপনার কাছে একটু বিস্তারিত শুনতে চাই। শাপটা এটা কিন্তু আসলে ফিল্ম বিনিময়টা আগে জানতে হবে। শাপটা চুক্তি হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ল, যে আমি আমার ওই দেশ থেকে এই দেশে নিব, আর ওইখানে ফিল্ম একটা পণ্য হিসেবে যাচ্ছে। তো লাইক ইন্ডিয়ার একটা আমার আদা দরকার, রসুন দরকার, পেঁয়াজ দরকার, আমি বাংলাদেশ থেকে পোলার চাল দেব, এটা ঠিক আছে। কিন্তু আমি মনে করি ফিল্ম হচ্ছে আর্ট কালচার। আর্টকে কখনো বস্তুতে মনে হয় বা পণ্যতে আনা উচিত না। আর ওদের দেশের যদি আমি মনে করি ওরা একটা ছবি যদি ইন্ডিয়ার সাথে আমরা যদি করি, ইন্ডিয়া 200, 300, 400 কোটি টাকা দিয়ে একটা ছবি বানায়, যেখানে আমরা বানাই 1 থেকে 2 কোটি টাকার। আমার মনে হয় এটা অসম প্রতিযোগিতা না? তো এটা আমার মনে হয় কোনোভাবেই তো থাকা উচিত না। সেই যে দুটো ছবি বিনিময় হলো খুব রিসেন্টলি, চ্যাম্প এবং মাস্তানি। চ্যাম্প যদি বলা হয় যে কিছুদিন আগের, 5 থেকে 7 কোটি টাকার চ্যাম্প, বাংলাদেশে যদি আমি করি এটা 8 কোটি টাকার টাকা হবে, রুপি 7 কোটি বা 5 কোটি, এটা 8 কোটি টাকার রুপি। আর ওই ছবিটা মাস্তানি আমরাও জানি না, না বন্ধু, কবে রিলিজ, কে বানিয়েছে, আমরা সঠিকভাবে বলতে পারবো না। আচ্ছা, যদি আলোচিত একটা মুভি চলে যেত এখানে বিনিময় প্রথায়, তাহলে আমরা বুঝতাম যে ঠিক আছে, অসম প্রতিযোগিতা হচ্ছে না, হয়তোবা আমরা চেষ্টা করছি, কিন্তু আসলে তো তা হচ্ছে না। মাস্তানির মতো ছবি যখন যাচ্ছে, তখন আমাদের দেশের ছবিকে যখন রিপ্রেজেন্ট করা হচ্ছে একটা ছবির মাধ্যমে, সেটাকে মাস্তানি ঠিক মতো করতে পারছে? ধন্যবাদ আপনাকে। সাপটার চুক্তি নিয়ে কথা বললে প্রথমেই বলা লাগে যে অ্যাকচুয়ালি সাপটার উদ্দেশ্যটা কি। সাপটার উদ্দেশ্য হচ্ছে অন্যরকম। সেটা হচ্ছে যে সাপটা হচ্ছে যে সার্কভুক্ত আমাদের যে দেশগুলো আছে সেই দেশের মধ্যে আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, আমাদের চলচ্চিত্র আদান প্রদান, এটাই হচ্ছে সাপটা চুক্তি। এই সাপটা চুক্তিতে আমি প্রথমেই বলবো যে এইখানে এখন যেটা চলছে এই বাণিজ্যিক ছবির আদান প্রদান, এটা অ্যাকচুয়ালি সাপটার উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এখানে সৃজনশীল নান্দনিক চলচ্চিত্র ওই দেশে যাবে এবং সেখান থেকেও সৃজনশীল এবং নান্দনিক চলচ্চিত্র, বিষয়ভিত্তিক চলচ্চিত্র আমাদের দেশে আসবে, শিক্ষামূলক চলচ্চিত্র আসবে, সংস্কৃতির আদান প্রদান। এইটাই হচ্ছে মূল বিষয়টাই থাকতে হবে সংস্কৃতিকে সামনে রেখে। বাট আমরা সেটাকে নিয়ে গেছি এখন হচ্ছে ব্যবসায়িক পর্যায়ে, একটা এক্সপোর্ট ইম্পোর্ট করছি বাণিজ্যিক ছবির, আমরা বাণিজ্যিক ছবি পাঠাচ্ছি, বাণিজ্যিক ছবি আনছি, তাই না? এটা কিন্তু সাপটার উদ্দেশ্য না। এই সাপটার আওতায় এতদিন যতগুলো আমদানি রপ্তানি হয়েছে তার অতীত ইতিহাসও খুব একটা ভালো না। কারণ আমরা দেখেছি যে যতগুলো ছবি আমাদের দেশ থেকে তারা এক্সপোর্ট করেছি আমরা, বা তারা ইম্পোর্ট করেছে আমাদের দেশ থেকে, তো সেগুলোর খুব একটা মানে রেজাল্ট আমরা পাইনি না। আমরা রেজাল্ট পাইনি, কি কারণে পাইনি? যে সেগুলো কোথাও চলে নাই। আমরা যে যতটুকু জানি রিপোর্ট নিয়ে, যে কোথাও চলেনি, সেগুলো নিয়ে রেখে দিচ্ছে। এটা শুধু নিয়ম রক্ষার জন্য নেওয়া এবং আনা। তো এই নিয়ম রক্ষার নেওয়া আনার জন্য কি হচ্ছে, আমাদের চলচ্চিত্র, আমাদের উদ্দেশ্য কি? আমাদের সংস্কৃতির সাথে পরিচিত হবে, আমাদের শিল্পীদের সাথে পরিচিত হবে, আমাদের টেকনিশিয়ানদের সাথে পরিচিত হবে, সেটা হচ্ছে না। উদ্দেশ্য কিন্তু আমাদের সম্পূর্ণই বৃথা যাচ্ছে। আর আমরা বাংলাদেশে পক্ষান্তরে কলকাতার মুভিগুলো, লোকাল চলচ্চিত্রগুলো এনে এখানে বাংলাদেশের একটা বাজার করে দিচ্ছি, কলকাতাকে বাংলাদেশের একটা বাজার করে দিচ্ছি।
যে ওরা ওই দেশেও ব্যবসা করছে, দেদারসে এই দেশে একটা উপরি ব্যবসা হয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের ছবিগুলো যখন যাচ্ছে কলকাতায়, দেখা যাচ্ছে যে অজ পাড়াগাঁয়ে কোন একটা থিয়েটার বা কোথাও চলছে। আমাদের বাংলাদেশের প্রথম একটি সায়েন্স ফিকশন চলচ্চিত্র, যেটা স্বপন আহমেদ, লালটিপ খ্যাত স্বপন আহমেদ পরবাসিনী রিলিজ করছিল, তার অনেকগুলো অনেক ভালো অনেক অনেক অর্থ লগ্নি করে ছবিটি নির্মাণ করা হয়েছিল, প্রায় 3-3.5 কোটি টাকার চলচ্চিত্র। সেইটাকে হরিপদ ব্যান্ডালা নামে একটা ছবি আমদানি করে ইন্ডিয়ার সেটা রিলিজ দেওয়া হলো। কি হলো, ওর সম্পূর্ণ ওর ছিল 1 দেড়শো হল বুকিং, সম্পূর্ণ ক্যান্সেল হয়ে হরিপদ ব্যান্ডালা মানে সাপটা চুক্তির কারণে অন্য দেশ থেকে আসা ছবিকে অনেক বেশি প্রায়োরিটি দিতে গিয়ে আমাদের নিজেদের সৃষ্টিকে আমরা নষ্ট করছি, বিলুপ্তির পথে। আচ্ছা, তাই না? তার কাছে হচ্ছে যে আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি যে সাপটাতে যদি অসম প্রতিযোগিতা চলতে থাকে তাহলে আমাদের ক্ষতি হবে। সাপটা হোক, অসুবিধা নেই। আমি বলতে চাই আমাদের তথ্য মন্ত্রণালয় প্রত্যেক বছর অনুদানের ছবি দেন, তাহলে আমাদের আর্ট ঘরানা, আর্ট কালচারের যে সমস্ত ছবিগুলো আছে, বিশেষ করে যেগুলো ছবি আমাদের দেশে অনুদান দেওয়া হচ্ছে, এটা আমাদের একেবারে আমাদের দেশের কৃষ্টি, কালচার, গল্প এগুলো দেওয়া যাক, ওইখান থেকে ওদের কিছু আর্ট ঘরানার কিছু ছবি আসুক। এটা হচ্ছে আমার ব্যক্তিগত চাওয়া। এরপর যে আমরা মাস্তানি ছবির ট্রেলারটা দেখে আসি। মাস্তানির সাথে সাথে আমরা চ্যাম্পের ট্রেলারটিও দেখে আসলাম। একটু আগে যে বলছিলাম যে অসম একটা বিনিময় হচ্ছে, আমার মনে হয় এই ট্রেলার দুটি দেখার পর আর কোনো সন্দেহ থাকে না। মৌসুমী হামিদ আমাদের ছবির আর্টিস্ট, একটা ইন্টারভিউ বলেছিল যে ওর জীবনের সবচাইতে একটা মানে খুব উইক ছবি হচ্ছে মাস্তানি। তো সেটা ও অবাক যে এটা কিভাবে একটা মানে সাপটা চুক্তির মাধ্যমে এইটা কিভাবে যায়, মানে যিনি আর্টিস্ট তিনি নিজেই বলছেন। হ্যাঁ, ওর নিজেই যথেষ্ট উচ্ছ্বাস প্রকাশ করেনি। ও নিজে তার ফেসবুকে বলেছে যে আমি আমার জীবনের সবচাইতে একটা দুর্বল ছবি এটা, আর এটা কিভাবে যাচ্ছে, এমন একটা ছবি কেন যাচ্ছে, এই ওই জন্য তো আমরা একটা কথা বললাম যে আমাদের দেশের নির্মাতা থাকতে হবে, আর্টিস্ট থাকতে হবে। বন্ধু যেটা বললো যে আমার ঘটনা, আমার দেশের কৃষ্টি কালচার থাকতে হবে, এইটাকে দেখানোর জন্য সাপটার তাহলে কিছুটা সার্থকতা, উদ্দেশ্যই হচ্ছে উদ্দেশ্য সার্থকতা তখনই হবে আমি কি দেখালাম, যখনই মাথায় রাখা হবে যে সাপটার ছবি যাচ্ছে। সাপটার ছবি মানে হচ্ছে যে আমাদের সার্ক দেশভুক্ত দেশগুলো, মানে আমাদের কালচারকে রিপ্রেজেন্ট করা, এখানে সেইটা মাথায় রাখলে আর এরকম মাস্তানি বা এই টাইপের ছবি আর যাবেও না। আমার মনে হয় চ্যাম্পের মতো ছবি আসবে না। আচ্ছা, একটা বিরতির সময় হয়ে গেল, তবে তার আগে বলে রাখি যে আপনাদের দীর্ঘ আন্দোলনের একটা সফল পরিণতি আমরা দেখতে পাচ্ছি। বিরতি থেকে এসে আমরা এই প্রসঙ্গে কথা বলবো। দর্শক, সময় হয়ে গেল একটা বিরতির, ফিরে আসছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরলাম আমরা আমাদের সৃজনে। বিরতির আগে বলছিলাম এই প্রসঙ্গে কথা বলবো, যৌথ প্রযোজনা নয়, যৌথ প্রতারণা হচ্ছে। এই বিষয় নিয়ে আপনারা আন্দোলনে ছিলেন পুরো রোজার মাস, অনেক কিছু হয়েছে, আন্দোলন হয়েছে, মানববন্ধন হয়েছে, হাতাহাতি হয়েছে। খুব ছোট্ট করে জানতে চাইবো যে এই বিষয়গুলো আসলে কেন হলো? এভাবে না হয়তো অন্যভাবে হতে পারতাম, আমরা চায়ের টেবিলে বসে জিনিসটা সমাধান করতে পারতাম না? না, এটা আমরা চায়ের টেবিল থেকে আরম্ভ করেছি, আমরা সমঝোতার মাধ্যমে আরম্ভ করেছিলাম। এই আন্দোলন কিন্তু প্রায় 2 বছর আগে থেকে আমরা করছি, কিন্তু চায়ের টেবিলে এটা সীমাবদ্ধ থাকিনি। আমরা গত ঈদে যাই, আমরা 1 বছর আগে দুটো ছবি ছিল, একটা শিকারী আর একটা ছিল বাদশা। একই প্রবলেম, ছবি দুটো সঠিকভাবে নিয়ম নীতি তোয়াক্কা না করে করেছে। তখন আমরা বলেছি, তখন এই ছবির যিনি কর্ণধার তিনি একটা মুচলেকা দিলেন যে আমি ঠিক আছে নিয়ম নীতি মানিনি, কিন্তু আমরা অনেক ইনভেস্ট এবং চলচ্চিত্রের স্বার্থে আমাকে এই ছবি দুটো রিলিজ দেওয়া হোক। আচ্ছা, প্রিভিউ কমিটি ছবিটা দিয়েছে। তখন আমি ভুল না করে থাকলে তখন পরিচালক সমিতিতে ছিলেন আমাদের দেলোয়ার জাহান ঝন্টু স্যার। আচ্ছা, এখন আবার এইবার ঈদে তো আমরা এর মধ্যে আন্দোলন করলাম এবং প্রিভিউ কমিটি পরবর্তীতে আবার এই বছর 1 বছর পরে এই দুইটা ছবি বস 2 আর হচ্ছে নবাব, সেম আন্দোলন করলাম আমরা জানালাম প্রিভিউ কমিটিকে, জানালাম এবং প্রিভিউ কমিটি বললো 7 জন বললো, এখানে 5 জন হচ্ছে সরকারি আমলা, এনারা বললেন না এটা লঙ্ঘিত হয়েছে, করা যাবে না। তখন আবার যিনি কর্ণধার এই ছবির উনি মন্ত্রী মহোদয়কে জানালেন, উনি আবার বললেন অতি দ্রুত এটা ব্যবস্থা নেওয়া হোক। তখন আবার প্রিভিউ কমিটি আবার দেখে বললো নো, এটাও লঙ্ঘিত হয়েছে নিয়ম নীতি, বাট উনি আবার মুচলেখা দিলেন এবং আমরা শুনলাম যে তাদেরকে প্রেশার করা হয়েছে যে ঠিক আছে ছবিগুলো ছেড়ে দেন। তখন এরা আবার একটা মুচলেখা নিলেন। তো আমি বুঝতে পারছি না মুচলেখার কি বাণিজ্য বা ব্যবসা আরম্ভ হয়ে গেল নাকি? আমি মুচলেখা বা অঙ্গীকারনামা বারবার কিভাবে দেই?
আচ্ছা। তখন আমরা রাস্তায় নামতে বাধ্য হলাম। তখন আমরা সেন্সর বোর্ডকে বললাম যে আপনারা এগুলো করবেন না, আপনারা আমাদের দেশের মানুষ, আপনারা আমাদের চলচ্চিত্রকে ভালোবাসেন, সংস্কৃতিকে ভালোবাসেন, মাকে ভালোবাসেন। আর এটা গেল আমাদের আন্দোলন এভাবে চলেছে, এবং এভাবে বিচ্ছিন্ন একটা ঘটনা, কিন্তু হাতাহাতি মারামারি কিছু হয়নি। তো আমরা ছিলাম, এবং আমরা উইলিংলি বলতে পারি যে স্পেস থেকে যদি কোনো ক্যামেরা আনে, কেউ জুম করে যদি দেখে, আমরা নাম আসছে আমার, খসরুর, রিয়াজের নাম এসছে, জায়দের নাম আসছে, আমরা এগুলো কিছুই করি, কোনো ফুটেজ পাওয়া যায় না, বাংলাদেশের কোনো ক্যামেরায় ফুটেজ পাওয়া যায়নি। তো আচ্ছা। কিভাবে আমাদের নাম বললেন উনি, এই ব্যাপারে আমরা অবগত না। এমন হতে পারে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতির গায়ে হাত দেওয়া হয়েছে, এই প্রসঙ্গটা উনি এসেছে। প্ল্যানিং করে এটা করেছেন, ওনারা প্ল্যানিং করে এটা করেছেন, যে আমাদের স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ সুশৃঙ্খল ভাবে যে আন্দোলনটা করছিল এটাকে বাধাগ্রস্ত করার জন্য এমনও তো হতে পারে। যদিও আমরা তীব্র নিন্দা জানাই, শিল্পী সমাজে সমস্ত কিছু হবে কেন, এটা আমরা তীব্র নিন্দা জানাই। এই ঘটনার পক্ষে আমাদের কোনো রায় নেই। আসলে এত বিচ্ছিন্ন ঘটনা না ঘটলেও পারতো, এটা হতে পারতো, এটা একটা কনভারসেশনেই হয়ে ছোট যেতে ঘটনা, পারতো। অনেক বড় ঘটনা না আমার মনে হয়। আপনি ঠিকই বলেছেন যে এত বড় ঘটনা না ঘটলেও হতো, কিন্তু আমার প্রশ্ন, সেটি একটি প্রশ্ন, যে সরকারের একটি প্রিভিউ কমিটি আসছিল, শক্তিশালী প্রিভিউ কমিটি, যেগুলো আপনার হচ্ছে যৌথ প্রযোজনার ছবিকে স্ক্রিপ্ট থেকে নির্মাণ পর্যন্ত সঠিক হয়েছে কিনা দেখার জন্য, দেখভাল করার জন্য, সেটা তারা শতভাগ পালন করেছে দায়িত্ব। দেওয়ার পরে তারা বলেছে ছবিটি যৌথ প্রযোজনার নিয়ম মানা হয়নি। ক্লিয়ার তারা রিপোর্ট দিয়েছে, মিনিস্ট্রিতে দিয়েছে। আমার বক্তব্য হচ্ছে যে তার প্রেক্ষিতে আবার মন্ত্রী মহোদয় সেই জাজ মাল্টিমিডিয়া রাজেশ সাহেবের একটা অ্যাপ্লিকেশনে লিখেছে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য, আবার এটাকে প্রিভিউ করার জন্য। আমার প্রশ্নটা এই জায়গাটায় যে একটি শক্তিশালী প্রিভিউ কমিটি সরকার কর্তৃক গঠিত, তারা যেখানে একটা ডিসিশন দিয়েই দিয়েছে, সেই ডিসিশন কেন আবার রিভিউ হবে? ভায়োলেট করা হলো। আচ্ছা, এটা গেল বস টুর বেলায়। আসেন নবাব আরেকটি চলচ্চিত্র, কোনো আপত্তি নেই, নবাব আমাদের নবাব চলচ্চিত্রের বরপুত্র যাকে বলি আমরা, সাকিব খান, সে অভিনীত, ভালো কথা, ওয়েলকাম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ছবিটি 30 মে স্ক্রিপ্ট অনুমোদন হলো, তারপরে নিয়ম অনুযায়ী স্ক্রিপ্ট অনুমোদন পরে ওই স্ক্রিপ্ট অনুযায়ী শুটিং হবে নীতিমালা অনুযায়ী। সেই শুটিংটা দেখা গেল যে 6 দিন পরে পুরো একটা ছবি এনে জমা দেওয়া হলো প্রিভিউ কমিটিতে দেখার জন্য। 5 দিনে একটা ছবি তাহলে কিভাবে একটা তৈরি হয়? 5 দিন 6 দিনে একটা চলচ্চিত্র কিভাবে নির্মাণ হলো বলুন? আচ্ছা। তাহলে এখানে কি দুর্নীতি হলো না? যদি নিয়ম এটাই হয়ে থাকে যে আগে আপনি একটি চলচ্চিত্র নির্মাণ করে এনে জমা দিবেন, তাহলে প্রিভিউর দরকার কি? নিয়ম হচ্ছে যে আগে আপনি স্ক্রিপ্ট পাস করবেন, শুটিং করবেন, তারপর পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে স্ক্রিপ্ট এবং শুটিং এর সাথে ঠিক আছে কিনা, যৌথ নীতিমালা সেখানে মানা হয়েছে কিনা। তো আপনি 6 দিনের মধ্যে নিয়ে আসলেন রেডি, তো তার মানে আগেই তো ছবিটি করে রাখছেন আপনি। প্ল্যান ছিল, তাহলে সেটাও তো একটা দুর্নীতি, প্ল্যান, সেটাও তো একটা অনিয়ম। একটু আগে আপনি বললেন যে শাকিব খান হচ্ছে বাংলা সিনেমার বরপুত্র, তো শাকিব খানকে এবং জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজকে আপনারা নিষিদ্ধ ঘোষণা করেছেন, এর কারণটা কি? আপনার এই প্রশ্নের সাথে আমি দ্বিমত করছি। নিষিদ্ধ আমরা কাউকে করিনি, কেউ কাউকে নিষিদ্ধ করতে পারে না। আমরা চলচ্চিত্রের 18টি সংগঠন, আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সাকিব খানের সাথে কোনো কাজ করব না, আমরা জাজ মাল্টিমিডিয়ার কোনো প্রোডাকশনে আমরা কাজ করব না। আমরা কিন্তু কাউকে নিষিদ্ধ করিনি, নিষিদ্ধ করার আমাদের অধিকারও নাই, তাই না? আপনারা আমরা কাজ কাজ না করব না করার সেটা আমি ইচ্ছা বলতে পোষণ পারি, করছেন। আমি আপনার সাথে কাজ করব না। আচ্ছা। আপনাকে আমি কাজ করতে দিব না সেটা আমি বলতে পারি না, আমি আপনার সাথে কাজ করবো, এটা আমার ইচ্ছা, এটা আমার অধিকার। এখন বলেন যে কেন? হ্যাঁ, কেন? এই জন্যই যে লোকটি এই দেশের, এই আমাদের বাংলাদেশের চলচ্চিত্র থেকে, আমাদের এই ঢাকার চলচ্চিত্র থেকে যার রক্ত মাংস, যে সাকিব খান আজকে মাসুদ রানা থেকে সাকিব খান হয়েছে, সেই সাকিব খানের প্রতি আমাদের অধিকার আছে। সেই সাকিব খান এই টোটাল ইন্ডাস্ট্রিকে স্টুপিড বলতে পারে না। এটা আমাদের বিরুদ্ধে, তার বিরুদ্ধে প্রতিবাদ। এবং সে আমাদের যে ব্যক্তি, যাদের দেখে আমরা চলচ্চিত্রে আসছি, এই প্রজন্ম, আমরা মুক্তিযোদ্ধা যাকে দেখেছি প্রথম মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, আমাদের সেই নায়ক ফারুক সাহেব, মিয়া ভাই খ্যাত ফারুক সাহেব, তাদেরকে এই মুক্তিযোদ্ধা চলচ্চিত্র নায়ক, এনাদের দেখেই আমরা চলচ্চিত্র, ওনারা চলচ্চিত্রকে সাজিয়েছেন মুক্তিযুদ্ধের পরে, তারাই চলচ্চিত্রটাকে দাঁড় আর করিয়েছেন। এমন মন্তব্যের পরে তাকে নিয়ে আসলে কটূক্তি করা, এটা তো আমরা মেনে নিব না। আচ্ছা, এই জন্যই আমরা
সাকিব খানের সাথে কাজ করব না। সেম আজিজ সাহেবও তাই করেছে, এবং এই জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজিজ সাহেবের সাথেও কাজ করব। সফল পরিণতি হয়েছে আপনাদের, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাথে কথা হয়েছে, এই বিষয়ে একটু জানতে চাইবো। এটা তো আসলে আমি বলবো আমাদের এই প্রজন্মের শ্রেষ্ঠ সফলতা। আমরা আন্দোলন করেছি এবং আমার মনে হয় যে আমাদের সরকার থেকে আরম্ভ করে প্রত্যেকটা মানুষ আমাদের পক্ষে ছিল, প্রত্যেকটা সাংবাদিক ভাইরা আমাদের পক্ষে ছিল। তো এবং আমরা আমাদের রোজা থেকে আরম্ভ করে ঈদ আমরা কিভাবে কষ্ট করেছি মনে ফুটেজ দেখলে বোঝা যায়। তো এটা ছাড়া কোনো আসলে সত্যকে কখনো দ্বিখণ্ডিত করা যায় না। সত্যর এমন ক্ষমতা মিথ্যার মাথায় উঠে মিথ্যাকে ভুলুণ্ঠিত করে দেবে। আমরা যা করেছি এটা সরকারের করার কথা ছিল, আর এটা দেরিতে হলেও এটা মন্ত্রণালয় বুঝতে পেরেছে এবং আমাদেরকে একটা সুষ্ঠু সমাধান দিয়েছি। আমি আশা করি যে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি একটা জাতীয় কমিটি হবে। জাতীয় কমিটি হওয়ার পর তখন আমাদের হারুন ভাইকে চিফ করে আমরা এইটা করব। আমার বিশ্বাস ইনশাআল্লাহ এবার আমরা ঠকবো না, এবং এমন একটা ন্যায় নীতি মাধ্যমে নীতিমালা তৈরি হবে যেটা বাংলাদেশকে ইনশাআল্লাহ অনেক এগিয়ে নিয়ে যাবে, আমি বিশ্বাস করি। আচ্ছা, সেটাই সফল একটা পরিসমাপ্তির কথা আপনি বললেন। অবশ্যই সফল পরিসমাপ্তি এই কারণেই যে আপনারা দেখেন, তাহলে বলতে হবে যে আমাদের আন্দোলন সঠিক ছিল, আমাদের নিয়মের বিরুদ্ধে আমাদের আন্দোলন, অনিয়মের বিরুদ্ধে আন্দোলন সঠিক ছিল, যার কারণে আমাদেরকে আপনারা তো যৌথ প্রযোজনার বিরুদ্ধে বলেননি, বলেছেন যে নিয়ম মেনে যেন কাজ করা হয়। আমরা যৌথ প্রযোজনা আসবে এই দেশে, আমাদের শিল্পীরাই কাজ করবে, আমাদের টেকনিশিয়ানরাই কাজ করবে, আমাদের প্রডিউসাররা টাকা লগ্নি করবে। আমরা আশা করতে পারি যে সফল পরিণতির কারণে সিনেমায় কিছুদিনের মধ্যে সুবাতাস বইবে। আমরা একটা বিরতি নেব, তবে তার আগে একটা ছোট্ট ভিডিও দেখে আসি। 6 জুলাই সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে যে অভিনেতা রিয়াজ, প্রযোজক খসরু এবং মিশা সওদাগরকে সিনেমা হলে বয়কট করা হবে। অর্থাৎ অভিনেতা রিয়াজ এবং মিশা সওদাগর অভিনীত কোনো ছবি সিনেমা হলে চলবে না। এছাড়া খসরুর প্রযোজিত কোনো ছবি আমরা চালাবো না। এ বিষয়ে ব্যাপক ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করে বাস্তবে কার্যকরীকরণের জন্য আগামী 26শে জুলাই বুধবার ঢাকায় আমাদের সমিতির বার্ষিক সাধারণ সভা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে উক্ত সিদ্ধান্ত কার্যকরী করার যথোপযুক্ত পদক্ষেপ নেব। এই বিষয়ে আমরা আপনাদের কাছে সার্বিক সহযোগিতা। যে 3 জনকে চলচ্চিত্র প্রদর্শক সমিতি নিষিদ্ধ করেছে তাদের 2 জন হচ্ছেন আপনারা। এই বিষয়ে আমরা কথা বলবো বিরতির পর। দর্শক, সময় হয়ে গেল আরো একটা বিরতির, ফিরে আসছি একটু পরে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরলাম সৃজনে। আচ্ছা, বিরতির আগে যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে গত 11 জুলাই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি। তারা বলেছে যে আপনাদের 2 জন এবং সেই সাথে রিয়াজ সহ আপনাদের সব ছবি নিষিদ্ধ করা হয়েছে। এই বিষয়ে আপনারা কি বলতে চান, মিশা ভাই? আসলে বারবার ছুরির আওতায় আমি আসি। এর আগে ওনারা আমাকে অনেকবার নিষিদ্ধ করেছেন, কিন্তু এটা টিকবে না। হলে ছবি চালাতে হলে আমাদের লাগবে, অবশ্যই লাগবে, কারণ দর্শক এটা নিয়ে ইনশাল্লাহ আন্দোলন করবে যে আমাদের ছবি লাগবে। আর আমি মনে করি যে বয়কট দিয়ে কোনো কখনো ওকে বা সে তাকে বয়কট দিয়ে সমাধান করা যায় না। আমাদের ওনাদের সাথে আমাদের বসা উচিত আমি মনে করি। বসলে একটা সমাধান বেরিয়ে আসবে আমি বিশ্বাস করি। আর আমার বয়কট করাটা, যদি আমাকে বয়কট করে ফেলুক আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তারা যাতে অনিয়মতান্ত্রিক ভাবে অন্য কোনো দেশের ছবি না চালাক, তাহলে আমি খুশি হব। আপনাকে ছাড়া যেমন বাংলাদেশের চলচ্চিত্র চলবে না, এটা সম্ভব হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা তো বলতে পারি যে শাকিব খানকে ছাড়াও আপনাদের যে 18টি সংগঠন রয়েছে, আপনারা কিভাবে তাকে সরিয়ে দিয়ে কাজ করতে চান? সরিয়ে দিয়ে আমরা কাজ করতে চাই না। 18টা সংগঠনকে সে চপেটাঘাত করেছে, তার উদ্যত আচরণ, এটা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে এটা করা উচিত না। এটা আজকের শাকিব খানকে তৈরি করার পিছনে চলচ্চিত্র পরিবারের কি করেছে, একটা প্রোডাকশন বয় থেকে আরম্ভ করে একটা ড্রেসম্যান, একটা ডান্স ডিরেক্টর থেকে আরম্ভ করে একটা প্রডিউসার, তার কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে, শাকিব খান বানিয়েছে। তো যে যাকে এভাবে তৈরি করা হয় ওর কিন্তু দায়বদ্ধতা বেড়ে যায় তার চলচ্চিত্র পরিবারের কাছে। আমি দিনের শেষে আমার পরিবার আমাকে একটা সঠিক পথ দেখাবে, এবং আমি যদি সেই পরিবারের সাথে একাত্মতা প্রকাশ না করি তাহলে তো আমি পরিবারের সঠিক নিয়ম নীতিকে মেনে বড় হইনি। তো আসলে এটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে যে
সে যা করেছে সেটা ঠিক না, আর ওকে যে আমরা ওর সাথে কাজ করব না, এটা আমরা বলেছি আমরা কাজ করব না, কিন্তু ও যদি মনে করে আমাদের সাথে কাজ করা উচিত তাহলে আলোচনার পত্র খোলে আছে। আচ্ছা, এই যে আপনারা নিষিদ্ধ করছেন বা আপনারা কাজ করতে চাচ্ছেন না, তারা কাজ করতে চাচ্ছে না, এই ব্যাপারগুলো কি আসলে ঠিক আমাদের এই যে চলচ্চিত্র অঙ্গনের জন্য? নিষিদ্ধ খেলা চলছে, তাই না? জি, আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমরা নিষিদ্ধ করেছি সুনির্দিষ্ট অভিযোগ করে, সুনির্দিষ্ট প্রমাণ দিয়ে, যেটা হচ্ছে যে গণমাধ্যমে সাকিব টোটাল ইন্ডাস্ট্রিকে স্টুপিড বলেছে, আমাদের সিনিয়র নায়ক ফারুকের সম্বন্ধে অনেক আপত্তিকর মন্তব্য করেছে। এরকম দুজনই, আব্দুল আজিজ এবং সাকিব, আমরা যার সাথে নন কর্পোরেশন বলেছি, আমরা কাজ করব না তার সাথে, আমরা নিষিদ্ধ বলিনি, আমি আবার রিপিট করছি, আমরা কেউ কাউকে নিষিদ্ধ করতে পারি না, বয়কট করতে পারি না, আমরা কাজ করব না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এখানে রিয়াজ, এখানে মিশা, এখানে আমি, আমাদের কি অভিযোগ, আমাদের বিরুদ্ধে কি অভিযোগ? অভিযোগটা কোথায়? আমাদের অভিযোগটা কোথায়? আমাদের অভিযোগটা, ওনারা বলেছেন যে ওনাদের প্রদর্শক সমিতির সভাপতি, ওনাকে আমরা মারধর করেছি। কেউ কি বলতে পারবে আজকে এইখান থেকে, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, যে কোথাও যদি একটি প্রমাণ দিতে পারে যে আমি এই নওশাদ সাহেবের গায়ে হাত দিয়েছি, বা মিশা সওদাগর দিয়েছে, বা রিয়াজ দিয়েছে, তাহলে যে শাস্তি দেওয়া হয় সেই শাস্তি আমরা মাথা পেতে নিব। কিন্তু কোথাও কোনো প্রমাণ নেই। প্রমাণ ছাড়া এইভাবে কথা বলা উচিত না। আমরা প্রমাণ দিয়ে কথা বলেছি, আমরা গণমাধ্যমে আছে, রেকর্ড আছে, সব জায়গায় আছে প্রমাণ, আর ওনরা আমাদেরকে কোথাও প্রমাণ দিতে পারবে না। এটা অত্যন্ত দুঃখজনক। বরঞ্চ আমি যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে যে হঠাৎ করে দেখতে পেলাম যে একটি লোকের উপরে সমস্ত লোকজন চড়াও হচ্ছে হঠাৎ করে। তখন আমি তাকিয়ে দেখলাম যে আশেপাশে আমাদের আন্দোলনকারী একটা লোকও না, আমি এই সমস্ত লোকজন কাউকে চিনি না, কোন লোককে আমরা চিনি না। তখন থেকে বুঝতে হবে যে আজকে এই নাটক কারা সাজিয়েছে। আজকে আমাদের একটা আন্দোলনকে নস্যাৎ করার জন্য, একটা আন্দোলনকে ভিন্ন দিকে রূপ দেওয়ার জন্য, ভিন্ন পথে পরিচালিত করার জন্য, এটা আমি মনে করব যে এই নওশাদ গং সাহেবরাই এই নাটক সাজিয়েছিলেন। এই নাটক করে উনি আমাদের উপর চাপিয়ে দিয়েছেন। এটার আমরা তীব্র প্রতিবাদ করছি এবং নিন্দা জানাচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে আমরা একটা ভিডিও দেখে আসি। 2002-03 সালেও 100-র উপরে ছবি রিলিজ হয়েছে। এখন সেই যে প্রযোজকরা যারা এই সমস্ত ছবি বানাতেন, তারা কি আছেন ইন্ডাস্ট্রিতে? কেউ নাই, কোনো বড় প্রযোজক নাই। সাধারণ প্রযোজক যারা ছিলেন, বছরে 1-1টা ছবি করতেন বা 2 বছর পরে একটা ছবি করতেন, তারাও নাই, চলে গেছেন। নতুন নতুন প্রযোজক আসছেন, 1-2টা ছবি করে বিদায় নিচ্ছেন। আর সিনেমা হলগুলা 2002 সালের পরের থেকে ক্রমাগতভাবে বন্ধ হয়ে আসছে। আমরা আমাদের হলের জন্য কন্টেন্ট চাই, অর্থাৎ ছবি চাই। সেই ছবিটা আমরা চাই যে সে লোকাল ছবি দিয়ে হোক, কারণ যখন লোকাল ছবি 100টা হয়েছে তখন আমরা কিন্তু চিৎকার করি নাই যে যৌথ প্রযোজনার ছবি বানাও কিংবা এই ভারত থেকে ছবি আনতে দাও, আমরা কিন্তু এই চিৎকার করি নাই। যখন হল বন্ধ হওয়া শুরু হয়েছে, যখন দেখলাম যে স্যাটেলাইটের কারণে আমাদের সেল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, গভর্নমেন্টের ট্যাক্স লাফায় লাফায় কমতেছে, ট্যাক্স আদায়, তখনই আমরা 2002-এর পর থেকে চিৎকার করা শুরু করছি যে ভারতীয় ছবি আমদানির ব্যবস্থা করব। আচ্ছা, যে কথাটা বললেন যে একটা সময়ে যখন লোকাল ছবি অনেক বেশি হতো, 100-র উপরে ছবি হতো, তখন তাদের এই ধরনের ছবির প্রয়োজন হতো না, কিন্তু এখন তাদের হল বাঁচানোর জন্য হয়তো বা এই ছবিগুলো সাহায্য নিতে হচ্ছে। সেক্ষেত্রে ছবি না থাকলে তাদের কি করার থাকতে পারে? ওর যখন হল মালিককে গভর্নমেন্ট হল করার পারমিশন দেয়, তখন কি এই শর্ত দেয় নাকি যে ছবি না হলে বাইরের ছবি চালাবা, এরকম কোনো শর্ত তো আরোপ করে দেয়া হয় না? উনি যে বললেন, তার মানে এটা তো জানা উচিত যে তার একটা শর্ত থাকে, এই এরকম কোনো শর্ত আমার মনে হয় না, আমি খুব ভালো করে জানি যে ফিল্ম না থাকলে অন্য কারো ফিল্ম এনে চালাবা তা না। একটা সময় যাচ্ছে, ছবি কম হচ্ছে, আমাদের 35 মিলিমিটার ছিল, এখান থেকে আমরা মাত্র ডিজিটাল ফরম্যাটে এসেছি, একটু সময় তো দিতেই হবে। একটু সময় যদি না দেই তাহলে এত তাড়াতাড়ি হতাশ হওয়ার তো কিছু নেই। আচ্ছা, আয়নাবাজি ছবিটা ভালো যায়নি, আমি যদি উল্লেখ করে বলি তাহলে ভালো যায়নি, আয়নাবাজি অনেক ভালো গেছে। তো বেশ ব্যবসা সফল ছবি ছিল। একটু সময় দিতে হবে এবং এই সময়ের মধ্যে আমাদের ছেলে মেয়েগুলোকে একটু দাঁড়াতে দিতে হবে, আমাদেরকে একটু জানতে হবে, তো এটা সময় তো দিতে হবে। কিন্তু ভালো ছবির অভাবে দেখা গেছে যে 1500 হল থেকে প্রায় 350-তে নেমে এসেছে, আমি যদি ভুল না হই। তাহলে এই 350 হলে যে চলে আসলো সেটার কারণটা
তো আসলে ভালো ছবির অভাব। তো সেক্ষেত্রে আমরা কি ভালো ছবি উপহার দিতে না পারছি? না লোকাল ভালো যারা ছবি যদি এভাবে বলি, ভালো ছবি 102টা ছবি যখন চলছে সব কি তখন কি ভালো ছবি ছিল? ছবি বেশি চললেই হলে যদি যেগুলো ছবি চলবে সবগুলো ভালো তা না। বিষয় হচ্ছে যে তাদের কোনো অবদান নেই ভালো বলে, তারা একটা প্রোডাক্ট করে না কেন? হল মালিকরা 2টা-4টা তো তারাও প্রোডাক্ট করতে পারে, ঠিক আছে, তারাও তো করছে না। তো এগুলো তো আমরা শিল্পীরা তো আমরা বলতে পারি না, বা প্রডিউসাররা বলতে পারে না। পাইরেসি হয়ে যাচ্ছে আমাদের অনেকগুলো, ও তো রেগুলার ছবি বানাতো 2-3টে করে। পাইরেসি তো আমরা কন্ট্রোল করতে পারছি না, তো পাইরেসি তো কন্ট্রোল করা উচিত। আচ্ছা, তো সব মিলেই তো সমস্যাটা, তো এক জায়গায় সমস্যাটা তো নাই যে শুধু তাদের জন্য হল বানিয়ে দিতে হবে। আমাদেরকে একটু সময় দেওয়া হোক, আমরা বানাবো ইনশাল্লাহ। খুব ছোট করে একটু জানতে চাইবো যে বৃহস্পতিবার ছোট পর্দার 4টি সংগঠনের সাথে চলচ্চিত্রের 18টি সংগঠনের একটা বৈঠক হয়েছে, কি ছিল বিষয়বস্তু? আচ্ছা, বিষয়বস্তু হচ্ছে যে আমাদের এই যে চলমান আন্দোলন, আমরা যে আন্দোলন করছি, আমরা যে সঠিক পথে আছি, নিয়মের আন্দোলন করছি, আমাদের নিয়ম নীতি এটা বজায় রাখার যে আন্দোলন করছি, সেইটার সাথে টেলিভিশনের সংগঠনগুলোকে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করছে। এইটার একটি কারণ আছে, সেটি হচ্ছে যে এখানে ডিরেক্টর গিল্ডস আছে, এখানে অভিনয় শিল্পী সংঘ আছে, এখানে প্রডিউসার্স অ্যাসোসিয়েশন আছে, এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টেলিভিশন এবং চলচ্চিত্র বিষয়ক যে ডিপার্টমেন্ট আছে সেইখানকার ছাত্রদের একটা সংগঠন আছে। এই মোট 4 সংগঠন আমাদের 18 সংগঠনের সাথে যোগ দিচ্ছে। এটা দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের এই সংগঠনগুলোর সাথে আমাদের সংগঠনগুলোর একটা সিমিলারিটি আছে। কেমন আছে? যে ওইখানকার ডিরেক্টররাও আমাদের চলচ্চিত্রের ডিরেকশন দেয়, আমাদের এখানকার ডিরেক্টররাও ছোট পর্দায় ডিরেকশন দেয়, ওইখানকার শিল্পীরাও আমাদের এখানে কাজ করে, এখানকার শিল্পীরাও ওইখানে ছোট পর্দায় কাজ করে। সেম প্রডিউসার অ্যাসোসিয়েশন টেলিভিশনের, আমি নিজেও প্রডিউসার অ্যাসোসিয়েশনের মেম্বার। টেলিভিশন আমি অনেক প্রোডাকশন করেছি, তো আমি আবার ফিল্মেরও প্রোডাকশন প্রডিউসার অ্যাসোসিয়েশনের আছি, বা প্রডিউসার এখানে প্রোডাকশন তৈরি করছি। সো এই যে একটা সিমিলারিটি আছে এবং আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব আছে। এটা আমরা যখন ছোট পর্দার যারা তাদের সমস্যা নিয়ে যখন আন্দোলন করেছে, শহীদ মিনারে এফটিও আন্দোলন যেটা আপনারা দেখেছেন বিগত দিনে, বিদেশি সিরিজের বিরুদ্ধে ডাব করা যে বিদেশি সিরিজ যেটা ধারাবাহিক যেটা চালানো হয়েছে তার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনেও কিন্তু আমরা আমাদের চলচ্চিত্র পরিবার আমরা কিন্তু তাদেরকে সমর্থন দিচ্ছি। এটা একটা উভয়ের মধ্যে একটা মেলবন্ধন, আমাদের সুসম্পর্ক আছে, যার জন্য আমরা একে অপরের সহযোগিতায় সবসময় আমরাও যাই, ওনাদেরকেও আমরা পাশে পাই, সেটারই একটা ধারাবাহিকতা। আমাদেরও প্রত্যাশা এটাই থাকবে যে সবার মধ্যে এই সাম্যতা বজায় থাকুক এবং কিছুদিনের মধ্যে অস্থির অবস্থা কেটে যাক। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাকে, এবং আমি সৃজনকে ধন্যবাদ জানাই যারা সর্বোপযোগী একটা সাবজেক্ট নিয়ে ইনশাল্লাহ সাক্ষাৎকারটা নিল। ধন্যবাদ। দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল। দর্শক, আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।